জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ হামলা, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে শাহবাগের টায়ার জ্বালিয়ে গণ অধিকার পরিষদের বিক্ষোভ। অর্থাৎ আলোচনায় এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টির যত অফিস আছে সবগুলো ভেঙে চুরে খান খান করে ফেলতে হবে। এখন ভাঙছে গণ অধিকার পরিষদ। কিছুদিন আগে এনসিপি ভেঙেছে, জামাত শিবির ভেঙেছে, নানান ভাবে জাতীয় পার্টির উপর আক্রমণ চলছে, কিন্তু পাল্টা আক্রমণ হচ্ছে না। নুরুকে কারা পিটিয়েছে, কারা আহত করেছে মারাত্মকভাবে আমরা দেখেছি, দেশবাসী দেখেছে, পুলিশ এবং সেনাবাহিনী। তাহলে কি করতে হবে? এখন জাতীয় পার্টির অফিস ভাঙতে হবে। ঠিক আছে, নুরুকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে মারাত্মকভাবে আহত করে। এটা কোনো মানুষই সমর্থন করে না, এই নৃশংস হামলা। এখন কি করতে হবে? জাতীয় পার্টির অফিস চালিয়ে দিতে হবে, এবং তা গণ অধিকার পরিষদ করছে। এখন গণ অধিকার পরিষদের কাছে অনেকে প্রশ্ন করছেন যে নুরুকে যারা পিটিয়েছে তোমরা তাদের অফিসে যারা ভাঙচুর করো, জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে হবে কেন? অর্থাৎ এটা একটা পরিকল্পিত কর্মসূচি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। এখন ধারণা করা হয়, যে অভিযোগ তোলা হয়েছে যে জাতীয় পার্টি যদি আগামী নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের যারা আছেন সমর্থক ভোটার যারা আছেন তারা জাতীয় পার্টিকে ভোট দেবে। এই আতঙ্ক সরকারের ভিতর ঢুকে গেছে, এই আতঙ্ক এনসিপির ভিতর ঢুকে গেছে, এই আতঙ্ক জামাত শিবিরের ভিতরে ঢুকে গেছে। কাজেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতেই হবে। জাতীয় পার্টির যত অফিস আদালত স্থাপনা আছে সেগুলো ভেঙে চুরে খান খান করে দিতে হবে নির্দ্বিধায়। শাহবাগে জনগণের রাস্তাঘাটে প্রতিবন্ধকতা সৃষ্টি করে টায়ার জ্বালানো হচ্ছে, আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। কি? জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। ঠিক আছে, করো। এনসিপি আক্রমণ করেছে, জামাত শিবির আক্রমণ করেছে, এখন গণ অধিকার পরিষদ আক্রমণ করেছে। এরপরে আবার কারা আক্রমণ করবে সেটি হয়তো ব্যারিস্টার ফুয়াদ এগিয়ে যেতে পারেন। তিনি ওখানে দাঁড়িয়ে একটা জ্বালাময়ী ভাষণ দিয়ে জাতীয় পার্টির নিষিদ্ধের ঘোষণা, অথবা রংপুর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া, অথবা এটাও হতে পারে রংপুরকে জ্বালিয়ে পুড়িয়ে এবি পার্টির পক্ষ থেকে খান খান করে দিতে হবে আমাদের ব্যারিস্টার ফুয়াদ, সেটি বলতে পারেন। এখন কেউ কেউ বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। অপরাধটা কি? তারা গত নির্বাচনগুলোতে আওয়ামী লীগের সাথে অংশগ্রহণ করেছিল। হ্যাঁ, গত নির্বাচনে আরো যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও তাহলে নিষিদ্ধ করতে হবে। আর যে কথাগুলো বলা হয়, এনসিপির অনেক সদস্য ছাত্রলীগের ভিতরে ছিল, জামাতে ইসলামের অনেক সদস্য আওয়ামী লীগের ভিতরে ছিল, যে ছাত্র শিবিরের অনেকেই ছাত্রলীগের ভিতরে থেকে সারা দেশে সন্ত্রাস করেছে, এবং তারা নিজেরাই যখন বলছে আমরা ছিলাম। এখন কাজ হচ্ছে জাতীয় পার্টির মতো তাদেরকে ধরে নিষিদ্ধ করা, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়া, তাদের বাবা মাকে গ্রেফতার করা। যারা ছাত্রলীগের ভিতরে ঢুকেছে, শিবির এবং এনসিপির যে নেতারা, এরা এতদিন ছাত্রলীগের সাথে অভিনয় করেছে, প্রতারণা করেছে, দেশবাসীকে প্রতারিত করেছে। সো তাদেরকেও গ্রেফতারের আওতায় আনা হোক, তাদের বাড়ি ঘর ভাঙচুর সহ আরো যা কিছু করা দরকার, যা কিছু বিগত দিনগুলোতে হয়েছে সেগুলো তাদের বিরুদ্ধে করা হোক। যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হয় তাহলে এগুলো করতে হবে, আর যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করা হয় তাহলে ওরা হয়তো ক্ষমা পেয়ে যাবে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, আগামী নির্বাচন যদি অংশগ্রহণমূলক না হয় তাহলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃতি পাবে না। জাতীয় পার্টি অফিস আবার এক সপ্তাহ যেতে পারেনি, আবার সেখানে হানা দিয়েছে, আবার ভাঙচুর করেছে, আবার আগুন দিয়েছে। আমি বলছি যে এই আগুন নিয়ে কে খেলছে, কার কি লাভ? আমার ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি, মুরব্বীরা বলতো আগুন নিয়ে বাচ্চারা অনেক সময় খেলা বলতো যে না আগুন খেলিস না, আগুন নিয়ে খেললে হাত পুড়ে যায়। এখন যারা খেলছে তারা কি জানে যে আগুনে একদিন না একদিন তাদেরও হাত পুড়ে যেতে পারে? অদ্ভুত উটের পিঠে স্বদেশ, মাকসুদ ভাই কমেন্ট করেছেন। বলতে চাই না, আমরা বলতে 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 ক্লান্ত থেকে ক্লান্ত। জাতীয় পার্টির অফিসটা বাংলাদেশের নিবন্ধিত একটি রাজনৈতিক দল। জাতীয় পার্টির অন্যায়, প্রচুর অন্যায়, স্বৈরাচার, ফেসিবাদের দোসর। এতদিন কই ছিলেন? ঘুমাচ্ছিলেন। ফেসিবাদের দোসর বলে জাতীয় পার্টির কয়জনকে আপনারা অ্যারেস্ট করেছেন, জেলে দিয়েছেন বা বিচারের আওতায় এনেছেন? এখন চট করে সেকেন্ড হতে পারবেন না, জাতীয় পার্টি থাকলে বিরোধী দল হতে পারবেন না। এখন লেগেছেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়ার জন্য, বাংলাদেশটাকে একটা সারা পৃথিবীতে হাস্যকর গণতন্ত্র নামে একটি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। আমরা এই গৃহযুদ্ধের ভয় অনেক দিন ধরেই পাই, অনেকেই বলেন, অনেক মানুষ বলেন। সেটা প্রফেসর কলিমুল্লাহ খুব বেশি বলতেন। রাজধানীর কাকরাইলে
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তবে কারা এবং কেন এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি, জাগো নিউজ বলছে। আমি আমি কেন জানি না পত্রপত্রিকার রিপোর্টগুলো মানে তারাও কি লিখতে গিয়ে ভয় পাচ্ছে কিনা। সন্ধ্যা 7:10 আমরা 7টা থেকে লাইভে ছিলাম নাসিরুদ্দিন জাতীয় শামীম হায়দার পাটোয়ারিকে নিয়ে। 10 মিনিট দিয়ে ঘটনা ঘটে, বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুনের সংবাদ পেয়েছে, আমাদের ইউনিট রওনা হয়ে গেছে। আমরা 7:18 দিকে আগুনের সংবাদ পাই, এটা সহিংসতার আগুন, তাই আমরা অনুমতি সাপেক্ষে টার্ন করছি। জানা গেছে সন্ধ্যা 7টার পর বিক্ষোভকারীদের একটি দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয়। পরে 7:30টার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে শনিবার সন্ধ্যা 6:30টার দিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন 6:30টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আসেন গণ অধিকার পরিষদের নেতারা। আমাদের সেনাবাহিনী, আমাদের গর্বের সেনাবাহিনী, তাদেরকে কি কাজ করতে দেওয়া হচ্ছে কিনা। আজকে বিবিসি একটা রিপোর্ট আছে, বিবিসি খুব কঠিন একটা প্রশ্ন করেছে। এক ভাই মন্তব্য করেছেন, এডভোকেট মহসিন খান এই আগুনে পূর্বে মবকারী। দেন আরেকজন লিখছেন, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে কিছুদিন দাদা। আরেকজন লিখছেন, মব মনে হয় বাংলাদেশে আন্দোলন। আচ্ছা, যাই হোক, আমি আরেকটা সংবাদে একটু নজর দিয়ে যে কীভাবে দেখা হচ্ছে আমাদেরকে, আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি সেটা নজর দিয়ে আমি বাদবাকি আলোচনা আজকে এগিয়ে নিয়ে যাব। বিবিসি রিপোর্ট করেছে, বিবিসি বলছে, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা বা সমর্থনে মবক্রেসি চলছে দেশে, সেটা গণতান্ত্রিক অধিকার কমিটির একটা বিবৃতি আছে। সেখানে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকারের নির্লিপ্ততা বা সমর্থনে দেশে মবক্রেসি চলছে বলে মনে করে গণতান্ত্রিক অধিকার কমিটি। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি, মব সন্ত্রাস এবং শ্রমিক হত্যার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে বলে মনে করেন তারা। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বিবৃতিতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন ও ন্যায় বিচার নিয়ে নানা পর্যবেক্ষণ তুলে ধরা হয়। বিবৃতিতে সাম্প্রতিক শ্রমিক হত্যার প্রসঙ্গ টেনে বলা হয়, অনেক শ্রমজীবী মানুষের রক্তের বদলে ফেসিবাদের পতনের সাথে গণ অভ্যুত্থানের পর প্রথম বিনা বিচারে হত্যা করা হচ্ছে শ্রমিককে। আমি আর আগাতে চাই না, শুধু একটা জায়গায় আছে, অন্তর্বর্তী সরকার দায়হীনভাবে এই ঘটনাগুলো কেবল ঘটতে দেয়নি, জনগণের ন্যূনতম মানবাধিকারকে বিপন্নতার দিকে ঠেলে নিয়েছে। একদিন মুখোমুখি হতেই হবে, এবং সরকারের মুখপাত্র শফিক সাহেব এসবকে তিনি সার্টিফাই করছেন, এগুলো খুব সুন্দর করে গুছিয়ে বলেন যে এটা প্রেশার গ্রুপ, এটা প্রেশার গ্রুপ, এটা অন্য কিছু না, এটাকে চাপ তৈরি করা। হ্যাঁ, এটা যারা করছে ক্ষোভের বহিঃপ্রকাশ। আজকে পর্যন্ত এই মবকে নানান দিক থেকে 2-3টা অংশ, সরকারের পৃষ্ঠপোষকতা এনসিপি, তারা ছাড়া আর সারা বাংলাদেশের মানুষের যখন নাভিশ্বাস হয়ে উঠেছে, তখন এই মবেই হয়ে গেছে তাদের কাছে সাংঘাতিক একটা জিনিস। মব ছাড়া চলে না। আজকে আবু আলম শহীদ খান বলছেন, এই পৃথিবীতে মব দিয়ে ফেসিবাদের জন্ম হয়েছে, এরকম উদাহরণ আছে। আমরাও কি সেই দিকেই পাড়া দিচ্ছি? আমরা কি সেদিকেই যাচ্ছি? কোথায় থাকতে চাই? আপনি দেখেন, এই যে গত এক সপ্তাহ ধরে জাতীয় পার্টি অফিসে মব, আমাদের সেনাবাহিনী বললো যে ওখানে একটা মব ভায়োলেন্স হচ্ছিল। ওরে বাপরে বাপ, এমন অবস্থা পারলে সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলে। তারপর আপনার একের পর রংপুরে এর আগে ঘটেছে, শ্রীপুরে এক সন্ত্রাসীকে ছিনিয়ে নিয়ে গেল মব করে, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে গেল। তারপর জাতীয় পার্টি অফিস, মানে থামছেই না। এখন এই ঘটনা একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সময় আপনারা আশা করেন যে বিএনপি সামনে ক্ষমতায় আসবে, অনেকে বলেন বা অনেকে প্রেডিকশন যে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি বা যে কোনো নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে এইভাবে কি মবক্রেসি চলবে না। একটা পলিটিক্যাল গভর্নমেন্ট কখনোই এটা করবে না। সাংবাদিক ভাই, আপনি সন্ধ্যের পর থেকে বাংলাদেশে কখনো এই আইন অবনতি দেখেছেন নাকি বলেন? না, এত বিশ্রী আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার এই জীবন দশায় আমার যতটুকু স্মৃতি কাজ করে আমি দেখি, আমার চোখে এরকম পড়েনি। আমি তো বহু ক্রাইসিস দেখেছি বাংলাদেশে। আমরা যখন স্কুলে জাস্ট শৈশব পার হয়ে কৈশোরে পাড়া দিচ্ছি, তখন বাংলাদেশ প্রচণ্ড অস্থির, সিরিয়াস অস্থির।
এরশাদ বিরোধী আন্দোলন, জ্বালাও পড়ো চারদিকে এরশাদ বিরোধী আন্দোলন। তখনও আমাদের সোশ্যাল একটা বন্ডিং ছিল। তখনও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। আমি এরপরে প্রতিটা শাসন আমলে আমি পুলিশকে যতটা মানুষের বান্ধব হয়ে উঠতে দেখেছি, দিনকে দিন পুলিশ সম্পর্কে মানুষের একসময় খুব নেগেটিভ ধারণা ছিল, কিন্তু প্রতিটা সরকার যে পর্যন্ত আমাদের ধারাবাহিকতাটা ছিল, শেখ হাসিনার এই লাস্ট সরকার পর্যন্ত, শেখ হাসিনার সরকার পর্যন্ত, আমি বলছি শেখ হাসিনার গত সরকার পর্যন্ত, মানে পুলিশ যে একটা ন্যূনতম আশ্রয়ের জায়গা ছিল, এইটা পুরোটাই এবার এসে একেবারে পুরো মাঠে মারা গেছে, আপনি কার কাছে কোথায় গিয়ে শেল্টার পাবেন, কার কাছে কোথায় আশ্রয় পাবেন, সবাই যে মানে, এবং রাজনীতিবিদরা তাদের মতো করে পলিটিক্স করছেন, দেখবেন রাজনীতিবিদদের মধ্যে একটা অনিশ্চয়তা, সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো গভর্নমেন্ট যতই বলুক, বিএনপি বলছে, অন্যরা বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে, নির্বাচন হবে, চাওয়ার দিক থেকে আমরাও চাই একটা নির্বাচন হোক, কিন্তু ওই যে একটা লাখ টাকার প্রশ্ন, নির্বাচনটা কি আদৌ হবে? এই আদৌ না হওয়ার জন্য কি কেউ, যেটা গভর্নমেন্ট অনেক সময় বলে কেউ খেলা করছে, কেউ নির্বাচন বানচাল করতে চায়, আদৌতে কি সরকার চায়? সরকার কি পুরোপুরি চায় যে নির্বাচনটা হোক? হলে তাহলে এইসব সিচুয়েশন তারা হতে দিত। এখন যে সিচুয়েশনগুলো হচ্ছে, এই সিচুয়েশনগুলো কি তারা হতে দিত কোনোভাবে? তারা তো এই জায়গায় শক্ত ভূমিকা নিত যে না, এগুলো করলে তো নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে, এটা আরো শক্তভাবে করতে হবে। এখন ওনারা দিবস রজন খালি আওয়ামী লীগ দেখে, আওয়ামী লীগকে উস্কায় দিয়া, নিষিদ্ধ করে দিয়া নির্বাচনটাকে আরেকটা ঝুঁকিতে ফেলে এখন আবার জাতীয় পার্টিকে উস্কাতে চায়। এবং কোথায় গিয়ে লোভের সীমাটা দাঁড়িয়েছে দেখেন। জনগণ ভোট দিবে না, মানে জনগণ সমর্থন করবে না, দ্বিতীয় স্থানও দিবে না। যে পার্টিগুলো এখন খেলতেছে, বিএনপি জিতে গেলে, বিএনপি প্রথম হয়ে গেলে, বিএনপি বিজয়ী হলে, তারপরে সেকেন্ড অবস্থাটা, এখন যারা এই রাজনৈতিক শক্তি আছে এরা সবাই যদি একত্রিত হয়, তবুও জাতীয় পার্টির কাছ থেকে নিতে পারবে না। এখন দাও জাতীয় পার্টিরেও বাদ দাও, জাতীয় পার্টির বাদ দিলে ইলেকশনে উত্তরবঙ্গের আসনগুলোর কি অবস্থা হবে বলেন তো দেখি? উত্তরবঙ্গের অবস্থানগুলো কি স্মুথলি তখন ইলেকশন করার মতো থাকবে? ভাইয়া, আমরা কার কাছে আমাদের মত, মানুষ কি করিবে ভাইয়া? আসলে চারদিকে শুধু আফসোসের সুর। দেখেন যারা এই কমেন্ট করছে তারা আফসোস আর আফসোস, এই আফসোসের সাগরে আমাদেরকে ভাসিয়ে দিয়ে আমরা এত আশা নিয়েছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে। সত্যিকার অর্থেই আমি, যারা আমার কন্টেন্ট শুরু থেকে দেখেন, অনেকে বলবেন যে পূর্ণিয়ার ভিউ চ্যানেলটা তো গত ডিসেম্বর থেকে শুরু, কিন্তু আমরা তো কন্টিনিউ সোশ্যাল মিডিয়ায়। এর আগে পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা এখনও দেখা যায়, কিন্তু আমাদের কন্ট্রোলে নাই। এই পূর্ণিয়ার খোঁজে দেখেন তো আমরা ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর আমরা কি বলেছি, যে না, হুট করে একটা লোক ক্ষমতা নিয়েছে বলে আমি তার সমালোচনা শুরু করবো, কারণ আমার তো কোনো এজেন্ডা নেই। তাকে সময় দেই, যে কোনো সরকারকে। আমি দেখতেছিলাম যে এটা একটা দুর্বল সরকার, এটা একটা নড়বড়ে সরকার হচ্ছে, কিন্তু আমরা তাকে সময় দিয়েছি। সময় দেওয়ার পরে কি হলো? সময় দেওয়ার পরে দেখছি এখন ওনার, আজকেও এনসিপির একজন নেত্রীর সঙ্গে আমার কথা হলো, তো এনসিপি নেত্রীও দেখি প্রচণ্ড হতাশ। এর মধ্যে তো মাহমুদ আমি তো বলেই দিয়েছে যা বলার। মাহমুদ আমি তো ওনার নাকি মুখে রাগঢাক কম আছে, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। তো আরও যারা এনসিপির আছে, যে এটা উনি যে এরকম কোনো কাজের হবেন না, এটা আমরা এনসিপিওয়ালারা বলে যে এটা আমরাও কল্পনা করতে পারিনি, যে উনি এরকম যে আকামের ঢেকি টাইপের হয়ে যাবেন। এখন ওই যে ধরেছেন দেশ, আজ সোমালিয়া, সুদান, উগান্ডার মতন অবস্থা শুনতে কষ্ট হয়, বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে যে আমরা এই জায়গায় আমার দেশটাকে নিয়ে গেল। কে দায়ী বলেন? কে দায়ী? এখন পর্যন্ত ভরসার জায়গা বাংলাদেশ সেনাবাহিনী আর বাংলাদেশের রাজনৈতিক দল। আপনি বাস্তবতা তো হচ্ছে আওয়ামী লীগ নাই মাঠে, বড় রাজনৈতিক দল বিএনপি। আমি বলি কি, খুব অনেস্টলি বলি আপনাদের কাছে, আমি ওই যে বলে না মানুষ খড়কুটো ধরে বাঁচতে চায়, আমি এখনো আশা করি যে সরকার তো পারলই না, এখন বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এরা যদি পজিটিভ থাকে, তাহলে যদি একটা কিছু শেষ, আপনি বলেন কে দায়ী? আমি বলি এর পেছনে অনেক কিছু দায়ী। অনেক কিছু বলতে কি, প্রথমত আমাদের দুই রাজনৈতিক দলের ব্যর্থতা, এটা আমাকে স্বীকার করতে হবে, আপনাদেরও স্বীকার করতে হবে। আমরা যেইভাবে বুকে আশা নিয়ে বিভিন্ন সময়ে বিএনপি এবং আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিয়েছি, তারা
আমাদের সে আশার আঘাত করেছে, গুড়েবালি দিকে দিয়েছে। তারা যদি সঠিক লোভী না হতো, সুশাসন করতো, তাহলে আজকে যারা ষড়যন্ত্র করছে, আজকে ডক্টর ইউনূসের এখানে আসার মতন পরিস্থিতি হতো না। এবং এর আড়ালে অনেকে খেলছে, তীব্র কট্টরপন্থীরা খেলছে, আন্তর্জাতিক শক্তিগুলো খেলছে। আমাদের আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দল সুশাসন দিলে ওরা খেলার সুযোগ পেত না।